কি অবস্থা সবার? আজকে ওই আমরা কি করব, কাজ করব, বুঝতে পারছি? কাজ তৈরির মূলনীতি, তারপর কাজের ব্যবহার, এই জিনিসগুলো আমরা পড়ে থাকবো আজকে। তো কাজ করার জন্য আমাদের কয়েকটা বেসিক টার্ম আমাদেরকে একটু জানতে হবে। ক্লিয়ার? প্রথম টার্মটা কি? ক্রিস্টাল। ক্রিস্টাল বা হচ্ছে স্ফটিক। ক্রিস্টাল হচ্ছে আপনার কঠিন বস্তু, কঠিন রূপে থাকে, তারপর হচ্ছে নির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যাস বিশিষ্ট। ওকে, এরপরে হচ্ছে আপনার একক অণুগুলো বারবার কি হয়, পুনরাবৃত্তি হয়, মানে একটার উপর আরেকটা বসে স্তরে স্তরে। ধরেন এটা একটা অণু, এর উপর আরেকটা অণু বসবে, তারপর আরেকটা অণু বসবে, এভাবে স্ফটিক তৈরি করবে। অর্থাৎ যে কি বলে, অণুসমূহ একটি অপরটির উপর বসে পুনরাবৃত্তি ঘটায়। বুঝে নাই? বুঝবো পরে। নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে? এখন আমরা একটু দেখব যে ক্রিস্টালের প্রকারভেদ। ক্রিস্টালের প্রকারভেদ কয় প্রকার হতে পারে? স্ফটিকগুলা পরমাণুদেরও হতে পারে, তারপরে হচ্ছে আয়নেরও হতে পারে, আর হচ্ছে অণুরও হতে পারে। ক্লিয়ার? তাহলে কি হতে পারে? পরমাণুর স্ফটিক, তারপর হচ্ছে অণুর স্ফটিক হতে পারে, তারপর হচ্ছে আয়নের স্ফটিক হতে পারে। আয়নের স্ফটিক হতে পারে তিন প্রকার। প্রত্যেকটা একটা একটা করে উদাহরণ দেখলে আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে স্ফটিক কেমন থাকে, কি বিষয়। প্রথমেই আসো পরমাণুর স্ফটিক। ধরো এই যে আয়রন একটা আছে, তারপর হচ্ছে ধরো আয়রন আরেকটা আছে, তারপর হচ্ছে ধরো আয়রন আরেকটা আছে। এই যে স্ফটিকটা গঠন করলো, বুঝতে পারছি? এখানে 2 প্লাস দেওয়া যাবে সব পরমাণু। তারপর হচ্ছে ধরো এইখানে একটা আয়রন প্রবেশ করলো, এইখানে একটা আয়রন আছে, এভাবে যে
তোমার ক্রিস্টালটা তৈরি করে সেটা হচ্ছে পরমাণুর স্ফটিক। ঠিক আছে, পরমাণুর স্ফটিক যে আমরা বললাম, বাস এবার আসো এই পরমাণুর স্ফটিকে আবার একটা অংশ আছে, ছোট অংশ। পরমাণুর স্ফটিকে হচ্ছে আবার ধাতব কি আছে, ক্রিস্টাল আছে, ধাতব ক্রিস্টাল বা হচ্ছে মেটালিক ক্রিস্টাল। মেটালিক ক্রিস্টাল কেমন? যদি আপনার আয়ন থাকে 2+, তারপর হচ্ছে 2+, তারপর হচ্ছে আপনি মনে করেন 2+, তারপর হচ্ছে 2+, এরকম একটা স্ফটিক থাকলো, তখন কি হবে? এই যে দুটো করে ইলেকট্রন, এই যে দুটো করে ইলেকট্রন, এই যে দুটো করে ইলেকট্রন, এখানে দুইটা করে ইলেকট্রন আছে, এইখানে হচ্ছে Fe2+, তারপর হচ্ছে Fe2+, এখানে কি আছে? দুইটা করে ইলেকট্রন আছে, এখানে দুইটা করে ইলেকট্রন আছে। ধাতব বন্ধনের কথা বলতেছি, শুনেন। ধাতব বন্ধনে প্রত্যেকটা ধাতু আয়নে পরিণত হয় এবং তার চারপাশে ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলা অনবরত ঘুরতে থাকে চতুর্দিক বরাবর। এর জন্যই ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী। যদি তার বাইরে ইলেকট্রনগুলো চারদিকে অনবরত না ঘুরতো তাহলে কখনোই সে বিদ্যুৎ পরিবহন করত না। কিভাবে ঘুরবে? এই যে দিক থেকে আসবে, এভাবে যাবে। তীর চিহ্নগুলো খেয়াল রাখবেন। এদিক যাবে, তারপর সেই দিক থেকে এদিক যাবে। এটা কি করবে? এদিক আসবে, আর এটা কি করবে? এদিক যাবে। বুঝা গেছে? অনবরত এভাবে সমানের চারদিক বরাবর ঘুরতে থাকবে, যে কারণে ধাতব বন্ধন হচ্ছে কি, মানে ধাতব বন্ধনে বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এই ধাতব যে আমার ক্রিস্টালগুলো আছে, স্ফটিকগুলো আছে, এগুলো মূলত পরমাণুর স্ফটিকের মধ্যেই পড়ে। তবে একটু আলাদা। পরমাণু মানে হচ্ছে নিরপেক্ষ, আর ধাতব হচ্ছে কি একটু আধান বিশিষ্ট থাকে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসতে হবে আমাদের আয়নিক ক্রিস্টাল। আয়নিক ক্রিস্টাল কেমন থাকে? খাবার লবণ বলছি না, এই যে খাবার লবণ, এখানে সোডিয়াম, তারপর হচ্ছে ক্লোরাইড, তারপর সোডিয়াম, তারপর হচ্ছে কি ক্লোরাইড, এরপরে ক্লোরাইড, এরপর হচ্ছে সোডিয়াম, এরপর আবার ক্লোরাইড, এরপর হচ্ছে কি সোডিয়াম। এই যেভাবে থাকে সেটা হচ্ছে আমার আয়নিক ক্রিস্টাল, আধার হিসেবে থাকবে। পরিষ্কার? ক্রিস্টাল কেন বলা হয়েছে? এদের একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন থাকে, ব্যতিক্রমী। ক্লিয়ার? এরা হচ্ছে স্বচ্ছ কাচের মতো আচরণ করে, মানে দেখতে খুব স্বচ্ছ। এরা আলোর প্রতিফলন আর প্রতিসরণ, প্রতিফলন তো খুব ভালোভাবে করে আর প্রতিসরণ খুব চমৎকারভাবে করে। এর জন্য মূলত এই উৎকৃষ্ট মানের স্ফটিকগুলোকে বলে ক্রিস্টাল। বুঝতে পারছেন? এই ক্রিস্টালগুলো কিভাবে তৈরি হয়? ক্রিস্টালগুলো হচ্ছে যখন খনিতে আপনার যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, তখন এই লাভাগুলোর নির্গমনের কারণে পৃথিবীর শিলাস্তরে তাপমাত্রা, চাপ, এগুলোর কারণে প্রচন্ড ঘর্ষণ সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক বিশিষ্ট চকচকে বৈশিষ্ট্য সম্পন্ন, হ্যাঁ, প্রিজমের মতো কাজ করে, খুব উৎকৃষ্ট মানের। এরকম কিছু কিছু কঠিন স্ফটিক তৈরি হয়। দেখবেন যে পিরামিডের মতো কিছু স্ফটিক আছে, তারপর হচ্ছে বেনজিন টাইপের হেক্সাগোনাল কিছু স্ফটিক আছে, এরকম টাইপের। আবার কিছু অনিয়মিত টাইপের কি হয়, স্ফটিক তৈরি হয়। তাহলে বুঝতে হবে কঠিন পদার্থ সব একদিকে আর কঠিন পদার্থের ক্রিস্টাল হচ্ছে আরেকদিকে। ক্রিস্টাল একটু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। ক্লিয়ার? ঠিক আছে, এখন দেখেন একটা কথা বলি, যে এই যে সোডিয়াম ক্লোরাইডটা, এটা ক্রিস্টাল বিধায় এটা কি
এটা ক্রিস্টাল বিধায় এর মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। যদি সে ক্রিস্টাল না হতো তাহলে এই খাবার লবণ গলানোর জন্য আমার 801 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কি বলে তাপমাত্রা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ক্লিয়ার? এরপরে হচ্ছে যে আমাদের কি করতে হবে, মেটালিক পড়ছি, আয়নিক পড়ছি, এখন কি করব, মলিকুলার করব। গুড, মলিকুলার, বাস। এটাকে কি বলবো, আণবিক। আণবিক ক্রিস্টাল কিরকম আছে, সুন্দর একটা যৌগ আছে, বলতে পারেন বরফ। আবার পানির ধাম করে আবার মধ্যে নিয়ে আসেন না, ক্রিস্টাল আর তরল হয় না, ক্রিস্টালের কঠিন। পানিটাকে যখন বরফে পরিণত করবেন সেটা দেখবেন চকচকে খুব সুন্দর, সেটা হচ্ছে স্ফটিক। কিভাবে থাকে আইসটা, এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে আইস। আইসটা থেকে হচ্ছে এই যে অক্সিজেন বেচারা দুইটা হাইড্রোজেনকে নিয়ে সুন্দর করে কি করে বসবাস করে। তারপরে ধরেন আপনি এইখানে হচ্ছে একটা অক্সিজেন দিয়ে দিবেন, এই জায়গায় হচ্ছে দুটো হাইড্রোজেন দিয়ে দিবেন, বেচারা সুন্দর করে বসবাস করতেছে। অক্সিজেনটা মানে ছোট হয়ে গেছে বেশি না, ঠিক আছে। এবার আসেন অক্সিজেন আরেকটা দিয়ে দেন, হাইড্রোজেন থেকে যাবে। এবার আসেন আপনি কি করা লাগবে, এবার নিচে আর কিছু দিয়ে দেন, ধরেন অক্সিজেন তারপরে হাইড্রোজেন তারপরে অক্সিজেন তারপরে হাইড্রোজেন। এই যে এই যে স্ফটিকটা আছে, অক্সিজেন তারপরে হচ্ছে হাইড্রোজেন, এই যে স্ফটিকটা আছে, এই স্ফটিকটাই হচ্ছে আমার কি মলিকুলার ক্রিস্টাল, মানে হচ্ছে আণবিক ক্রিস্টাল। এখন একটু ডেল মাইনাস দিতে হবে বেচারাদের, যেহেতু 2 মাইনাস, আর এটা তো ডেল প্লাস, তারপর হচ্ছে ডেল প্লাস, ডেল প্লাস, তারপর ডেল প্লাস, তারপর ডেল হচ্ছে কত 2 মাইনাস, এভাবে দিয়ে যেতে হবে। ধরো কি ডেল 2 মাইনাস, তারপর হচ্ছে ডেল প্লাস, আর হচ্ছে ডেল প্লাস, এভাবে আয়নিত অবস্থায় নিচেদের মধ্যে থাকে। গুড গুড। এরপরে কি করতে হবে, আরেকটা আণবিক কেলাস আমরা একটু পড়াই। হ্যাঁ রে বাপ রে বাপ রে বাবু, যে জিনিস, এই যে দেখো সিলিকন ডাইঅক্সাইড, বুঝতে পারছো? এটার সাইজ দেখলে পাগল হওয়া ছাড়া কোনো গতি নাই। কিভাবে থাকে, এই যে বেচারা সিলিকন দুই দিকে দুইটা অক্সিজেন নিয়ে কি করতেছে, বসবাস করতেছে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে অক্সিজেনের যোজ্যতা 2 না, তার মানে এখানে একটা সিলিকন, এখানে একটা অক্সিজেন, তারপরে এখানে একটা কি সিলিকন, আর এখানে একটা অক্সিজেন, এভাবে থেকেই যাবে, এভাবে থেকেই যাবে। এখন কি হবে বিপদ, ভালো করে চিন্তা করো, একটা অক্সিজেনের জার্ম হচ্ছে -2, তাহলে দুইটার জন্য হবে -4, শূন্য হইতে থাকবে +4, তার মানে 4 যোজ্যতা, ঠিক তো? এখানে একটা টান দাও, এখানে একটা টান দাও, এখানে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই যে দেখো অভদ্রলোকের দল কি করতেছে, এখানে একটা অক্সিজেন দিয়ে দাও তো, তারপরে এখানে একটা আবার সিলিকন দিয়ে দাও, তারপরে এখানে একটা অক্সিজেন দিয়ে দাও, এই জায়গায় আবার একটা সিলিকন দিয়ে দাও, এরকম চলতেই থাকবে। আবার অক্সিজেন দিয়ে দাও, এভাবে দিয়ে দাও, অক্সিজেন দিয়ে দাও, চলতেই থাকবে। মনে করো যে সিলিকন দেওয়া ছাড়া রাস্তা নাই। এবার হচ্ছে কি আবার দেখো চতুর্যুগটা, আবার চতুর্যুগটা ভাবা যায় জিনিসগুলো। কারণ তুমি আমরা কি দেখতে পারতেছি যে এই সিলিকন ডাইঅক্সাইড পর পর একটা অণু আর একটা অণুর সাথে যুক্ত হয়ে একটা দৈত্যাকার পলিমার গঠন করে, অর্থাৎ এটা হবে হোল এম। ওকে, এর জন্য এটাকে কি বলা হয়েছে, এটাকে বলা হয়েছে যে হচ্ছে
মলিকুলার ক্রিস্টাল মানে আণবিক ক্রিস্টাল। মজার ব্যাপার হচ্ছে এই যে সিলিকন ডাইঅক্সাইড যে ক্রিস্টালটা আছে না, এটাকে বলে কোর ক্রিস্টাল। কোর ক্রিস্টাল একদম মূল মানে মৌলিক, ডিরেক্ট কথা, মৌলিক মৌলিক ক্রিস্টাল বলে। কেন বলে? প্রাকৃতিকভাবে এটা এরকম একদম পিওর পলিমার হিসেবে বালিতে থেকে যায়, পৃথিবীতে থেকে যায়, যে কারণে এটাকে বলা হয়েছে কি কোর মানে একদম মধ্যভাগের মৌলিক ক্রিস্টাল, মূল বলা হয়েছে। এখানে বিশেষত এর সাথে তো অন্য কিছু জড়িত নাই। অন্যান্য ক্রিস্টালের সাথে কি থাকে, অনেক হচ্ছে আদার্স যৌগগুলা কি থাকে, জড়িত থাকে বা যুক্ত থাকে, কিন্তু এখানে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড ছাড়া কিছু আছে না। বেস্ট একটা উদাহরণ হচ্ছে আমাদের এই সিলিকা। সিলিকা ওকে। আচ্ছা, এখন আমরা আরেকটা হচ্ছে ক্রিস্টাল উদাহরণ করবো, সেটা হচ্ছে ফেলসপার। ফেলসপার, ফেলসপার মাথায় রাখতে হবে। ফেল ফেলসপার এটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর হচ্ছে কি সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট এটা মিলে থাকে। ফার্স্ট পার্টে কি থাকে? ক্যালসিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম। সেকেন্ড পার্টে কি থাকবে? সিলিকন, তারপরে হচ্ছে কি অ্যালুমিনিয়াম হোল টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা। আর হচ্ছে OH একটা অক্সিজেন পরমাণু। এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। এটা হচ্ছে কি জেনারেল স্ট্রাকচার। ফেলসপার এরকম অনেক ফেলসপার আছে, তার অনেক ধরনের উদাহরণ আছে। ওদিকে আমরা নাই যাই, এখন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে এই এগুলা হচ্ছে বেসিক একদম মেইন জিনিসগুলো জানতে হবে। তো আপাতত জানতে হবে ফেলসপার মানে কি। ফেলসপার মানে হচ্ছে অনেকগুলা মৌলের সংমিশ্রণ একটা গঠিত স্ফটিক। এটা হচ্ছে একদম নির্দিষ্ট সাইজওয়ালা, এরকম সাইজওয়ালা হচ্ছে বা পঞ্চভুজাকৃতি এরকম বা আয়তাকার চতুর্ভুজাকার এরকম কঠিন স্ফটিক তৈরি করে। এর মধ্যে প্রথম অংশটাতে থাকে ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এটা 1:2, 2:5, 5:10 হতে পারে, কিন্তু এই তিনটা থাকবে। আর সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়াম হোল টু দি পাওয়ার 4 থাকবে। আর হচ্ছে এখানে 2, 3 যাই থাকবে হোল টু দি পাওয়ার 4 থাকবে। আর হচ্ছে অক্সিজেন থাকবে 8 পরমাণু বিশিষ্ট। ওকে, মজার একটা স্ফটিক হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ স্ফটিক হচ্ছে গ্যালেনা। গ্যালেনাটা কি? লেড সালফেট পড়ছি না, সেই লেড সালফেট হচ্ছে আমাদের গ্যালেনা। কিরকম থাকে? সেম ব্যাপার, লেড 2+, তারপর হচ্ছে সালফাইড 2-, আবার লেড 2+, সালফাইড 2-, আবার সালফাইড 2-, তারপর হচ্ছে লেড। বুঝা গেছে? এভাবে চলতেই থাকবে উপরে নিচে যা আছে চলতেই থাকবে। একটার পাশে একটা বসতেই থাকবে, বসে এরকম একটা তোমার সুন্দর একটা স্ফটিক তৈরি করবে। এই স্ফটিকটার নাম হচ্ছে কি গ্যালেনা।
আচ্ছা, এখন একটা এই ক্রিস্টালের মধ্যে একটা কঠিন বিষয় আজকে পড়বো, খুব কঠিন। কেমন কঠিন? এগুলার চিত্র হচ্ছে না দেখলে বোঝার উপায় নেই। তাহলে চিত্রটা কই দেখতে হবে? দেখতে হবে না? একটা ইউটিউব চ্যানেলের আমি আপনাদের একটা সন্ধান দিব। ইউটিউব চ্যানেলের হচ্ছে নামটা একটু চুকে রাখবেন। কিরকম? ইউটিউব চ্যানেল। টেড ইডি এরপরে কিসে এই যে হাউ ডু crystals work? Clear? Graham Bairt, B-A-I-R-T. Of course, পড়া এই অংশটা হচ্ছে আমাদের এই যে এটা কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে হচ্ছে শেপ। ক্লিয়ার? এই যে দেখেন ক্রিস্টালগুলোর সবগুলো শেপ কিরকম থাকতে পারে। তারপরে হচ্ছে এই যে দেখেন, ভালো করে একটু দেখা যায় না হয়তো বা, এই যে এগুলো হচ্ছে শেপ গঠনগুলা। আর তারপরে হচ্ছে ধরেন এই যে একটা শেপ, হ্যাঁ এই যে শেপ, তারপরে হচ্ছে এতটুকুই। এখন শেপগুলা বা আমাদের জানতে হলে কি করতে হবে? ওখানে ভালো করে দেওয়া আছে যে টেক ইডি হাউ ডু ক্রিস্টালস ওয়ার্ক। এটা হচ্ছে গ্রাহাম বেয়ার্ডের একটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসটা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কি ভালো করে একটু দেখলেই পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করতেছি যে এই যে খাতাটা ধরে ধরে এখানে তো আমরা চিত্র আঁকছি, এভাবে ধরে ধরে তোমাদেরকে একটু কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমে আসতে হবে যে শেপস অফ ক্রিস্টাল। এটা হচ্ছে পুরো নতুন একটা পড়া, শেপস অফ ক্রিস্টালস। প্রথমত হচ্ছে কি কিউবিক, তারপরে হচ্ছে টেট্রাগোনাল, 3 নাম্বারটা কি অর্থোরম্বিক, RH OM অর্থোরম্বিক। তারপরে হলো কি মনোক্লিনিক, তারপরে হচ্ছে ট্রাইক্লিনিক, আর 6 নম্বর হইছে হেক্সাগোনাল। ওকে, কেমনে বুঝাই? আমার তো ভয় করতেছে আপনাদের বুঝাইতেছে। এই ত্রিমাত্রিক ছবি কি আর আঁকা যায়? এই টাইনে টুইনে একবার ছোট করেন একবার লম্বা করেন, এই কি ঝামেলা। এই দ্বিমাত্রিক বোর্ডে ত্রিমাত্রিক হয়? এখন একটা নিশ্চয়ই বুদ্ধি দিবেন, স্যার কি বুদ্ধি? একটা স্মার্ট বোর্ড লাগাই ফেলেন। ওরে বাবু রে, কি দুনিয়ায় বসবাস করতেছ? হ্যাঁ, স্মার্ট বোর্ড লাগায় ফেলবে স্যার নাকি? স্যার যে গরিব সেই জিনিসটা বুঝতাম। হ্যাঁ, বোঝো তো না, ব্যায়াম তো নাই, পাশানো হয়ে গেছে সবাই। একটু মজা নিয়ে নিলাম, বুঝতে পারছেন? ঠিক আছে, এখন বাংলাটা তো লাগবে। বাংলা হচ্ছে কিউবিক মানে কি বলেন তো? নিশ্চয়ই
ঘনক আকৃতি, ঘনকাকৃতি বা ঘনকাকৃতি। আচ্ছা, টেট্রাগোনাল হচ্ছে চতুর্মাত্রিক, চতুষ্কোণাকার, চতুষ্কোণাকার। এরপরে হচ্ছে ধরো অর্থরম্বিক। অর্থরম্বিকটা হচ্ছে একটু এখানে জাস্ট টুকে রাখো খাতায় যে তিনটি অসম অক্ষ আছে, অসম অক্ষ আছে, তিনটি অসম অক্ষ কিভাবে আছে? সমকোণে আছে, সমকোণে আছে। এমন স্ফটিক, এমন স্ফটিক। ছবি দেখলেই পরিষ্কার হবে। মনোক্লিনিক ট্রাইক্লিনিক নিয়ে তো বিপদ। হেক্সাগোনাল মানে হচ্ছে আপনার ওই যে ষড়ভুজাকার, ষড়ভুজাকার। ওকে, এখন একটা ছবি দেখবো আর দ্রুত এটা শেষ করব। বুঝে দিচ্ছি? ঠিক আছে। ধরো বাহ, আমরা তো ভালো পারি, হয়ে গেছে না? এটার মধ্যে কি হইছে? একটা ঘনক, তাই তো? এই যে এটা হচ্ছে আমার কি কিউবিক। এই স্ফটিকটা আমাদের দেখতে সেম এরকম ঘনকের মতো। এখন এখানে তোমাকে একটু চিন্তা করতে হবে। এই যে দেখো, এটাকে ধরো হচ্ছে এ বাহু, দৈর্ঘ্যটা। প্রস্থটাকে ধরো হচ্ছে বি বাহু, আর উচ্চতাটাকে ধরো হচ্ছে কি সি বাহু। ওকে, এখন আমাদের ছবিতে স্যার বোঝা যাচ্ছে না, আমাদের ছবিতে মনে হইতেছে না যে এ বাহু আর হচ্ছে এ বাহুটা হচ্ছে বড় বি বাহুর চাইতে, আর সি বাহুটা হচ্ছে তার চাইতে সবচেয়ে বড়, এরকম মনে হচ্ছে না? আমি দুঃখিত স্যার, ছবিটা হচ্ছে মানে উল্টাপাল্টা আঁকছে, ওই যে উপর দিয়ে একটু টান দিয়ে লম্বা বানাই দিচ্ছে, কিন্তু একটু বুঝতে চেষ্টা করে, এবং স্যারের ব্যাপারটা তো বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে a is equal to b is equal to c। একটা ঘনকে দৈর্ঘ্য, একটা শোনো, ঘন বস্তু আর ঘনকের মধ্যে পার্থক্য আছে। ঘন বস্তুতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলেই হইছে, তবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অসম হলেও সমস্যা নেই। কিন্তু ঘনক হচ্ছে জাস্ট ওই যে বর্গে যেমন চারটা বাহু সমান থাকে, মানে এরকম হইছে। ঘনকে 6টা তল আছে, 6টা তলেই এক দৈর্ঘ্যে, মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে, উচ্চতাও তাই। ছবিটা আমাদের একটু দুঃখিত, ভুলে গেছে। তিনটা সমান হবে, আর হচ্ছে কোণগুলা একটু দেখতে হবে। স্যার দেখেন তো কোণগুলা কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আছে, প্রত্যেকটা কোণ দেখেন আপনি, যদি আমরা ভুল না করি, যে এই হচ্ছে এই যে কোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে আমার ধরো অ্যাঙ্গেল হচ্ছে x is equal to y is equal to z হচ্ছে 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমার মূল শর্ত। তখন হচ্ছে কি হবে? ঘনাকার স্ফটিক হবে। ওকে, তাহলে এটা হচ্ছে এক নাম্বার। এই তো 5টা না 6টা লিখছিলাম, এর মধ্যে একটা চলে গেছে, মজা মজা। এখন আমরা হচ্ছে কি করব? আমরা 2 নাম্বার করব। এই তো বিপদ কি বলছিলাম? টেট্রাগোনাল বা চতুষ্কোণাকার।
আচ্ছা দেখো এ দূর মশাই এ আর হচ্ছে বি দুইটা বাহু সমান কিন্তু সি বাহুটা সমান বুঝতে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে কিন্তু উচ্চতাটা থাকবে বড় মানে বেশি অর্থাৎ একটু মোটামুটি লম্বা আর কোণগুলো হবে এখানে প্রত্যেকটাই 90 ডিগ্রি এই যে 90 ডিগ্রি তারপর হচ্ছে এই যে আমার 90 ডিগ্রি এই যে হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল এই x y z 90 বুঝা গেছে ঠিক আছে চতুষ্কোণ আকার গেল এবার পরেরটা আমরা চলে আসি ওরে অর্থরম্বিক অর্থ আর এইচ ও এম রম্বিক দ্যাট মিন্স এটা কি বলছে তিনটা অসম অক্ষর সমকোণে আছে তিনটি অসম অক্ষ সমকোণে বিন্যস্ত ওকে দেখা যাক কি হয় তুমি যদি এটা যে কি দাঁড়ায় কি যে আসবে অবস্থা কি আবো মাথায় ধরতেছে না জানি না বাবা কেমন হয়েছে মানে বলতেছে বিষয় তিনটা অসম অক্ষ তার হচ্ছে এ ধরো আর ধরো হচ্ছে কি বি এই ধরো আর ধরো সি এই ধরো এই তিনটা বাহুই হচ্ছে আমার কি অসম তিনটা বাহুই অসম আরেকটা কথা যে কিন্তু যাই কিছু হয়ে যাক কোণগুলোর মান হচ্ছে আমার কত ডিগ্রি 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল হচ্ছে x y আর z কত ডিগ্রি করে 90 ডিগ্রি বুঝা গেছে এই জিনিসগুলো এই হচ্ছে আমাদের এই টাইপের কি বলি এই স্ফটিকগুলোকে বলবো আমরা অর্থরম্বিক অর্থাৎ তিনটা অক্ষ থাকে তিনটাই অসম মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেউ কারোর সাথে সমান মিলবে না আর হইছে তবে কোণগুলা কি থাকবে 90 ডিগ্রি বরাবর থাকবে তিনটা চলে গেল আর তিনটা আছে আমাদের লাস্ট তিনটা আছে না তিনটার মধ্যে 4 আর 5 নাম্বার যেটা আছে এই দুইটা করব কি আমরা ফাঁকিবাজি করে করব কেন সব খালি টিচার পড়ায় দিবে স্টুডেন্ট পড়বে না তা তো হবে না ইউটিউব চ্যানেলে গিয়ে ওই যে মনোক্লিনিক আর ট্রাই ক্লিনিক আছে ওই ছবি দিক দেখে এটা বুঝবা এটা হচ্ছে তোমাদের দায়িত্ব আর 6 নাম্বারটা পড়াবে এত কষ্ট করে দেখো আপাতত একটু বলি মনোক্লিনিক জিনিসটা মনোক্লিনিক ক্রিস্টালস এই ক্রিস্টালসটা হচ্ছে বলতেছে সাইড A is equal to B is equal to C বুঝতে পারছি কিছুই বুঝি না একটাও সমান হবে না আচ্ছা আর অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আমাদের দুইটা অক্ষের কোণ সমান কিন্তু z অক্ষের কোণটা হবে 90 এর চেয়ে বড় মাথায় তিনটা বাহুই অসমান থাকবে দুইটা কোণ দৈর্ঘ্য আর প্রস্থের কোণগুলো হবে সমান সমান 90 হোক বা অন্য কিছু সমান সমান কিন্তু উচ্চতার যে কোণটা আছে না সেটা হবে অবশ্যই অ্যাবোভ 90 এর চেয়ে বড় তখন এটাকে বলবো মনোক্লিনিক এখন এই ছবিটা দেখলেই গুগলে গিয়ে বা ইউটিউব চ্যানেলে গিয়ে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে 5 নম্বরটা একটু মিলে দেই ট্রাই ক্লিনিকটা কি হবে ট্রাই ক্লিনিক
বোঝা যাচ্ছে মনোক্লিনিকের ভাই ভাই, তার মানে হচ্ছে সাইড তিনটাই কি অসমান, আর ও একটু ভুল বলছি স্যার, এই যে অ্যাঙ্গেল x আর y দুইটা হবে 90 ডিগ্রি, কিন্তু z হবে 120 ডিগ্রি। বুঝছেন আমার কথা হচ্ছে সেখানেও 90 হতে পারে, কিন্তু z অবশ্যই 90 এর চেয়ে বড় হবে, তাই বলে 120 হওয়া যাবে না কিন্তু। আর ট্রাই ক্লিনিকে x আর y 90 হবে অবশ্যই, মানে এটা হতেই হবে। আর উচ্চতার যে কোণটা আছে সেটা, উচ্চতার যে বাহুটা আছে সেটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে হবে, এইভাবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তখন সেই যে তোমার স্ফটিকটা সেটাকে বলবো ট্রাইক্লিনিক স্ফটিক। আরেকটা লাস্ট যে স্ফটিক আছে সেটার সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগোনাল মানে হচ্ছে ষড়ভুজাকার। আচ্ছা, ষড়ভুজাকার হচ্ছে 6টা বাহু থাকবে আমার এরকম, এই যে বাস, এটাই হচ্ছে আমার হেক্সাগোনাল, বুঝতে পারছি স্ফটিক। এখন একটু বুঝো যে এখানে একটা বুঝতে হবে, সাইড হচ্ছে বাহু আর কি, এ আর বি বাহু সমান কিন্তু সি বাহু সমান না। মাথায় এটা একটু ইউটিউব চ্যানেল দেখে ফেলবেন, মানে ওই হেক্সাগোনাল ক্রিস্টাল যেটা আছে এটা বোঝানো যাচ্ছে না, যে আপনি ধরেন কি বলা যায়, এই দুইটা ক্রিস্টাল একসাথে আছে, দেখেন এই যে এই বাহুটা আর হচ্ছে এই বাহুটা দুইটাই সমান, এই দুইটা, আর হচ্ছে আপনি যদি মনে করেন যে এই যে এই বাহু আর হচ্ছে কি বলবো, সরি এটা একটু বেশি হয়ে গেছে, ধরেন এই বাহু হচ্ছে দুইটা সমান। ধরো এটা হচ্ছে কি বলা যায়, এ বাহু আর এ বাহু, আর এটা হচ্ছে ধরো বি বাহু আর এটা হচ্ছে বি বাহু বলা যায়। কিন্তু সি বাহুটা কি হবে না, সমান হবে না, অর্থাৎ উচ্চতাটা আমাদের সমান নাও হইতে পারে। ঠিক আছে, ধরো উচ্চতা একটা ছোট আছে আরেকটা একটু কি হবে বেশি হতে পারে, এরকম হতে পারে। কিন্তু হইছে যে অ্যাঙ্গেল কোণ হবে x আর y, এটা দুইটাই হবে 90 ডিগ্রি, কিন্তু ওই যে z হবে কি আমার, সরি আই মেড এ গ্রেট মিস্টেক, ওখানে ট্রাইগোনাল পড়াইছে না, ওই ট্রাইগোনাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের হেক্সাগোনাল। তার মানে হচ্ছে z কোণের মান আসবে 120 ডিগ্রি, এই যে দেখেন 120 ডিগ্রি, এই যে দেখেন 120 ডিগ্রি করে আসবে। ওকে, তাহলে ট্রাইগোনালটা হবে আপনার, সরি ট্রাইক্লিনিক 5 নম্বরে একটু ফের আসলাম, ট্রাইক্লিনিক। আমি আন্তরিকভাবে দুঃখিত, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে ট্রাইক্লিনিকে এ বাহু বি বাহু আর সি বাহু কেউই সমান না, আর হচ্ছে অ্যাঙ্গেল কোণ যেটা আছে, কোণ x y আর হচ্ছে z 90 ডিগ্রি না, কেউই না। অর্থাৎ ট্রাইক্লিনিক প্রিজমে তিনটা বাহু সমান থাকবে না, তিনটা কোণও 90 ডিগ্রি থাকবে না, কম হবে বা বেশি হবে। এটা হচ্ছে ট্রাইক্লিনিকের স্ফটিকের কথা। বাস, স্ফটিক কোথায় ব্যবহার করে এটা একটা ভালো, স্ফটিকের ব্যবহার অথবা uses of crystals। প্রথম তো হচ্ছে কোথায়, ইন
জুয়েলারি, স্বর্ণ, ডায়মন্ড। ডায়মন্ড তো হচ্ছে কার্বনের কি ক্রিস্টাল, ঠিক আছে, গোল্ড ক্রিস্টাল। এরপরে কোথায়? ইলেকট্রনিক্সে। ইলেকট্রনিক্স কিরকম? ইলেকট্রনিক শিল্পে সেমিকন্ডাক্টর আছে না, অর্ধপরিবাহী, ওই অর্ধপরিবাহী যে সিলিকন ধাতু দিয়ে তৈরি, এই ধাতুর শেপটা কেমন থাকে? এই শেপ হচ্ছে ক্রিস্টালওয়ালা শেপ থাকে, তারপর সেটাকে ওই অর্ধপরিবাহীতে চিপে যুক্ত করা হয়। যেমন ই যে এটা হচ্ছে সিলিকন, সিলিকন, ঠিক আছে, কোথায়? ইন সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, বুঝতে পারছি? সেমিকন্ডাক্টরে অর্ধপরিবাহীতে ব্যবহৃত হচ্ছে সিলিকন। তো তোমার হচ্ছে এটা কি স্ফটিক হিসেবে ব্যবহার করা শেষ ক্রিস্টাল। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আরেকটা টার্ম করতে পারি। একটু ওয়েট, অধৈর্য হওয়া যাবে না। আপনারা কাজ নিয়ে খুব আগ্রহে আছেন না যে স্যার কি পড়াচ্ছে এগুলো, হ্যাঁ, খুব পচা পচা পড়া। ওয়েট, বুঝে সুনিষ্ট ফল আসতেছি, আরেকটু সময় দেব। দ্বিতীয় টার্ম হচ্ছে ভিসকোসিটি, মানে হচ্ছে সান্দ্রতা। বুঝে গেছে? শোনেন, এই যে পানি আছে, ওকে, এটা হচ্ছে কি? পানির পিঠ, পানির পৃষ্ঠ। এখন আমাকে একটু বলো, নদীর উপরের দিকের পানির স্রোত আর নিচের পানির স্রোত কি এক থাকে? থাকে না। ধরেন তাহলে পানির স্রোতকে কয়েকটা স্তরে স্তরে ভাগ করা যায়। ধরেন এই এতটুকু একটা স্তর আর হচ্ছে এতটুকু একটা স্তর, এই যে ধরেন এতটুকু একটা কথা শোনো, এই স্তরটা এটার ব্যাগ বেশি থাকবে। ধরেন এটার হচ্ছে ব্যাগ বেশি, ব্যাগ হচ্ছে কি বেশি থাকবে। আর নিচের দিকের পানির যে মানে গভীরের পানির স্রোতটা থাকে কম, নাকি? এখানে লিখি যে গভীরের পানির স্রোত বা ব্যাগ হচ্ছে কম। ওকে, তাহলে কি করবে বোঝার চেষ্টা করেন। উপরের পানিটা নিচের পানির পৃষ্ঠের চেয়ে আগে যাওয়ার চেষ্টা করবে। তখন সে যখন নিচের পৃষ্ঠের পানির থেকে এই পৃষ্ঠটা আগে যাওয়ার চেষ্টা করে, তখন নিচের পৃষ্ঠটা তাকে কি করে? বাধা দেয়। এটা হচ্ছে নিউটনের সূত্র থেকে আসে। অর্থাৎ নিম্ন পৃষ্ঠটা উপর দিয়ে যখন উপরের পৃষ্ঠটা জোরে যাওয়ার চেষ্টা করবে আগে, তখন নিচের পৃষ্ঠটা তারা আটকে রাখার চেষ্টা করবে, যে এই দিক বরাবর বল প্রয়োগ করবে, যে এই দিক বরাবর কি করবে? বল প্রয়োগ করবে, এই দিক বরাবর বল প্রয়োগ করবে। বুঝা গেছে? এরপর এই বলের বিরুদ্ধে কাজ করে উপরের পৃষ্ঠটা দ্রুত চলে যাবে, আর হচ্ছে গভীরের পানিটা আস্তে 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 যাবে। গেল একটা কথা। এবার ধরেন এটা হচ্ছে পানি, এটা কি
তো না, এটা হচ্ছে ধরেন তেল, এটা হচ্ছে তেল। তাহলে তেলের ঘনত্ব অনেক বেশি, তাহলে আমার অণু পরমাণুগুলো কি থাকবে, অনেক বেশি পরিমাণ থাকবে। আর ধরেন এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কি পানি। বুঝতে চেষ্টা করেন, এই যে সেপারেশন হইছে এখানে আর হচ্ছে এইখানে পৃষ্ঠ, তেলের পৃষ্ঠটা পানির পৃষ্ঠের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে না, করলে পানির পৃষ্ঠটা তেলের পৃষ্ঠকে কি করবে, না সে যেন না যেতে পারে বল প্রয়োগ করবে, বিপরীত দিকে বাধা প্রদান করবে। অর্থাৎ একটা পৃষ্ঠ তরলে, একটা পৃষ্ঠ আরেকটা পৃষ্ঠের উপর দিয়ে যাওয়ার সময় বিরুদ্ধ যে বল অনুভব করে বা সে যাওয়ার জন্য যে বাধা অনুভব করে নিচের পৃষ্ঠ কর্তৃক, তখন তাকে ওই তরলের কি বলে, সান্দ্রতা বা হচ্ছে ভিসকোসিটি বলে। অর্থাৎ আমরা যদি বলতে পারি, শোনো, প্রথম কথা হচ্ছে সান্দ্রতা কার বৈশিষ্ট্য, সান্দ্রতা হচ্ছে তরলের বৈশিষ্ট্য, তরলের বৈশিষ্ট্য, বুঝে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যেটাকে কি বলে, কোন তরলের ঊর্ধ্বপৃষ্ঠ, ঊর্ধ্ব মানে একটি পৃষ্ঠ, একটি ঊর্ধ্বই হবে, ঊর্ধ্ব পৃষ্ঠ তোমার হচ্ছে নিম্ন পৃষ্ঠের উপর দিয়ে যাওয়ার সময় যে বাধা অনুভব করে, যে বাধা মানে গতির বিরুদ্ধে যে বাধা কি করে অনুভব করে, তাই ওই তরলের সান্দ্রতা, ওই তরলের সান্দ্রতা। ওকে, এবার কিছু উদাহরণ দেওয়া যাক। যেমন ধরো কি বলতেছে, এক্সাম্পল হচ্ছে কি, ধরো এটা হচ্ছে ল ভিসকোসিটি, লিকুইড, অর্থাৎ যে তরলগুলো সান্দ্রতা বা পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ কম, বাধা প্রদান করে কম, পাতলা, যেমন কি ওয়াটার, তারপরে কি আছে, দুধ আছে, তারপরে হচ্ছে আমাদের তেল আছে। বুঝা গেছে? এটা তো পাতলা, এদের একটা পৃষ্ঠ একটা পৃষ্ঠতে যাওয়ার সময় ঘর্ষণ কম, বাধা কম আসে। আর হচ্ছে ধরো হাই ভিসকোসিটি লিকুইড আছে। এটা কিরকম আসতে পারে, এটা হচ্ছে একদম ঘন যে তরল পদার্থগুলো আছে, জেলির মতো থকথকে, এগুলো একটা পৃষ্ঠ আরেকটা পৃষ্ঠের উপর দিয়ে কিরকম টাফ হবে যখন তুমি চিন্তা করো, একদম আটকে ধরে রাখে না। তার মানে এখানে হচ্ছে সান্দ্রতা, মানে একটা পৃষ্ঠের পর একটা পৃষ্ঠের বিরুদ্ধ বল, বাধা প্রদানকারী বল খুব বেশি থাকে। যেমন হচ্ছে মধু, তারপর হচ্ছে ধরো মোলাসেস মানে চিটা গুড় হচ্ছে গরুরে খাওয়া আর কি, এক ধরনের তরল গুড়।
চিটাগোর, আরেকটা হচ্ছে বাটার আছে, বাটার আছে, এই ধরে আছে। এই তো বুঝে ফেলছ, সুন্দর। এখন আসো এককটা জানতে হবে। একক জানো, একক মনে রাখো। দেখো একটা পৃষ্ঠ কি করতেছে, সে যেতে চাচ্ছে, যাওয়ার জন্য চেষ্টা করতেছে, তখন নিচের পৃষ্ঠটা কি করতেছে, তাহলে বিরুদ্ধ বল প্রয়োগ করতেছে। এটা হচ্ছে গতি, আর এটা হচ্ছে গতির বিরুদ্ধে বল, গতির বিরুদ্ধে বল চাপ প্রয়োগ করতেছে, তখন সেই চাপটা হবে প্যাসকেল। এই যে প্যাসকেল চাপ প্রয়োগ করতেছে, কতটুকু সময়ে, 1 সেকেন্ডে যতটুকু প্যাসকেল চাপ সে একদম বিপরীত দিকে প্রয়োগ করবে, মানে এস। দ্যাট মিন্স এককটা হচ্ছে প্যাসকেল সেকেন্ড। এটা হচ্ছে সান্দ্রতার একক। 1 সেকেন্ডে কোন একটা তরলের উপরের পৃষ্ঠকে নিচের পৃষ্ঠটা যত প্যাসকেল চাপে বা বলে বাধা প্রদান করবে, তাকে ওই তরলের কি বলবো, একক সান্দ্রতা বলবো। এখন আমরা বলবো সোডা অ্যাশ। সোডা অ্যাশ সোডা অ্যাশটা হচ্ছে কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিডে আপনি 2 অণু সোডিয়াম মিশায়, বুঝতে হবে। কার্বনিক অ্যাসিড মিশ্রিত সোডিয়ামের লবণকে বলা হয় সোডা অ্যাশ। তার হচ্ছে সোডিয়াম আর কার্বন বসে যাবে, Na2 দুইটা আছে জন্য 2 আর CO3, সোডিয়াম কার্বনেট আর এছাড়াও হাইড্রোজেন গ্যাস থাকে। এই যে সোডিয়াম কার্বনেট, এটাই হচ্ছে আমার কি, সোডা অ্যাশ। বুঝা গেছে? মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি সংখ্যায়, যে কার্বনিক অ্যাসিড মিশ্রিত সোডিয়ামের লবণ, অথবা ডিরেক্ট বলতে পারি যে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। এখন আমাদের কথা হচ্ছে যে এটাকে সোডা অ্যাশ বললো কেন, ছাই। অতীতে সোডিয়াম সমৃদ্ধ গাছ ছিল কিছু, যে গাছগুলো আছে সোডিয়াম সমৃদ্ধ উদ্ভিদকে পুড়িয়ে ছাই তৈরি করা হয়, ছাই তৈরি করা। ওই যে সোডিয়াম সমৃদ্ধ উদ্ভিদটাকে পুড়ায় নিয়ে যে অ্যাশটা তৈরি করতো, ওখানে সোডিয়াম কার্বনেট থাকতো, আর এটা দেখতে অ্যাশের মতো ছিল, এর জন্য নাম হয়ে গেছে তার সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট। এবার সব আরেকটা জিনিস আমাদের করতে হবে, সল্ট কেক অ্যাশ। সল্ট কেক, তারপর হচ্ছে কি অ্যাশ। সল্ট মানে কি, লবণ, কার লবণ, সোডিয়াম সালফেটের লবণ। কে,
এটাকে দেখতে পুরা কেকের মতো দেখা যায়, একদম স্লাইস 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 কেকের মতো টুকরো টুকরো করে, মানে এদের গঠনটা টুকরো টুকরো করে রাখা হয়। এর জন্য বলা হয়েছে সল্ট কেক। বুঝতে পারছেন? সল্ট কেক। আর এটা হচ্ছে যখন আপনি পুরা ফেলবেন তখন এটা কি মানে একটা অ্যাশ অ্যাশ তৈরি হবে, এর জন্য বলা হয়েছে সল্ট কেক অ্যাশ, মানে কি সোডিয়াম সালফেট। রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সালফেট আর বাণিজ্যিক নামগুলো হচ্ছে সল্ট কেক অ্যাশ। আমরা সোডা অ্যাশ এগুলো সব বাণিজ্যিক নাম, এগুলা আর হচ্ছে তাদের গাঠনিক সংকেত একদম ছাটা মুখস্থ করে ফেলবেন, না হলে কিন্তু জীবনে বিপদের শেষ নেই। এবার আসবো আমরা চারকোল জিনিসটা। চারকোল আগের দিনে আয়রন করতো না, ওখানে কি দেখছি যে কয়লারে সুন্দর করে ফু দিয়ে বাতাস টাতাস দিয়ে তারপর হচ্ছে তাপ উৎপন্ন করে ওইটা দিয়ে আয়রন করতো। এখন তো ইলেকট্রিক আয়রন বের হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে রেল ইঞ্জিন যে বাষ্প ইঞ্জিন, ওখানে কি করতো স্টিম চালক উৎপন্ন করতো না, ওই ইঞ্জিনের ভিতরে কয়লা দিয়ে দিত, কয়লা থেকে প্রচুর পরিমাণ জ্বলতে থাকতো, তাপ উৎপন্ন হইতো, সেই তাপ হচ্ছে কি করতো ইঞ্জিনের পিস্টনগুলোতে প্রেসার দিত, তারপর হচ্ছে ইঞ্জিনটা চলতো। বুঝতে পারছি? বারবিকিউ করি না আমরা, ওগুলো আপনারা জানবেন না। ওই বাষ্প ইঞ্জিন, তারপর হচ্ছে কয়লার আয়রন করা কাপড় চোপড়, এগুলা সম্পর্কে অভিজ্ঞতা নাই। কিন্তু এটা আছে, এটাতে আমাদের চেয়ে আপনারা একদম হেভিওয়েট ক্যান্ডিডেট। বারবিকিউ ওখানে করে কি, আর এই গ্যাসের চুলার মধ্যে মাংসটা হচ্ছে বাইজা করলেই তো হয় নাকি, হয় না? আমরা এটা করবাম কি, দইরে সুন্দর করে একদম, আবার এর মধ্যে দিয়ে কি করে বিভিন্ন সস মাখায়। আরে বাবুরে, দিন শেষে তো পেটেই যাবে নাকি? কাটবা, কড়াইয়ে দিবা, ভাজবা, টপ খাইবা, শেষ না। ওটা করতে হবে কি, কয়লা নিচ দিয়ে ভালো ভালো কয়লা, বড় বড় কয়লাগুলো জ্বালাইতে হবে, ওখান থেকে হিট আসবে, তারপর হচ্ছে একটা কি বলে একটা আংটার মধ্যে মাংসগুলো গেথে এভাবে ঘোরায়, আর এভাবে একটা তোমার হচ্ছে কি করে একটা ব্রাশ দিয়ে সস দিয়ে দেয় নাকি। ওরে বাবু, কি বারবিকিউ পোলা পায়। হ্যাঁ, আচ্ছা, ওইগুলোর বলে চারকোল, এগুলোর বলে চারকোল। দ্যাট মিন্স উদ্ভিদের কাঠকে বাতাসের অক্সিজেনের অনুপস্থিতিতে বা সামান্য উপস্থিতিতে পুড়িয়ে সব উদ্দায়ী যৌগসমূহকে বাষ্পীভূত করে যে একক না সরি শুধুমাত্র কার্বন বিশিষ্ট, দেখা যাচ্ছে সব কার্বন বিশিষ্ট কালো কঠিন কয়লা পাওয়া যায়, তাকে কি বলে? চারকোল। ইংরেজি নামটাও জেনে রাখবেন, CHAR, চারকোল, COL, চারকোল বলে। ওকে, বুদ্ধি শুদ্ধি তো হারায় গেছে সব। এখন কই করবো?
চারকোলের চ্যানেল, প্রয়োজনীয় লিখছিলাম। ও ভালো কথা, আচ্ছা আচ্ছা, দেখছি তো। অর্থাৎ গাছটাকে বাতাসের অনুপস্থিতিতে একটা চেম্বারে নিয়ে এটাকে পুরো কয়লা বানায় ফেলবা, তখন সব উদ্দেই আর হচ্ছে দূষক পদার্থ জৈবগুলা বাষ্পীভূত হয়ে বের হয়ে যাবে, আর শুধুমাত্র একদম পিওর কার্বন বিশিষ্ট কঠিন টুকরাগুলো থাকবে। এগুলি হচ্ছে চারকোল। তার মানে যে কোনো কয়লারই আপনি যে চারকোল বলে ফেলবেন, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? কয়লা আর চারকোলের মধ্যে পার্থক্য আছে। সাধারণ কয়লা যেগুলো আপনার বেশি অ্যাশ বা ছাই উৎপন্ন করে, এগুলা কম তাপ দেয়, এগুলার জ্বালানি মান কম। কিন্তু এই যে চারকোল, এদের হচ্ছে এরা ছাই উৎপন্ন করে অল্প, এবং ছাইটা হবে সাদা। যে কয়লা যত পিওর হবে তারে পুরাইলে তার ছাই হবে তত সাদা, আর যে কয়লা যত দূষিত হবে তার ছাইটা হবে তত কালো। বুঝতে পারছেন? এবং তাপ দিবে কম, অপচয় হবে বেশি, উদ্বেগ যৌগ থাকবে অনেক বেশি। আর চারকোলের মধ্যে শুধু কার্বন থাকে, সেটা হচ্ছে অল্প সময়ে হিউজ পরিমাণ তাপ দেয়। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, তারপরে হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যবহারিক কাজে ওই গাছ পোড়ানোর চাইতে বা হচ্ছে অন্যান্য অ্যাশ পোড়ানোর চাইতে আমাদের চারকোল, অল্প চারকোল নিয়ে আমরা খুব অল্প সময়েই ভালো ভালো হচ্ছে কাজ করতে পারবো। এই সুবিধাটা আছে। ঠিক আছে, এখন চারকোলটা একটু দেখতে হবে। বুঝতে পারছেন? ইউটিউব চ্যানেল, কি হিস্টোরি অফ সিম্পল থিংস, history of simple things. How is charcoal made? How is charcoal made? এই ইউটিউব চ্যানেলে গিয়ে 2 মিনিট সময় অপচয় করবেন, করে চারকোল তৈরি বা 5 মিনিট অপচয় করে হচ্ছে এটা প্রসেসটা দেখে ফেলবেন, কথা যেন মনে থাকে। কাজ তৈরির আগে যে বেসিক ইনফরমেশনগুলো জানানোর দরকার, সেগুলো আমরা কি করছি, পড়ে ফেলছি। বুঝতে পারছি?